আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম শ্রেণীর রসায়ন বইয়ের একটা সিকিউ বোর্ড প্রশ্ন। আর বোর্ড প্রশ্নটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কিত। আর ওই রাসায়নিক বন্ধন থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা অবশ্যই আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন থাকবে, গ্যারান্টি ভাইয়া, 200% গ্যারান্টি দিতেছি যে যদি রাসায়নিক বন্ধন থেকে কোনো প্রশ্ন থাকে, যদি না ওইখান থেকে প্রশ্ন থাকবে 100% গ্যারান্টি, এবং প্রশ্নটা অবশ্যই আয়নিক বন্ধন অথবা সমযোজী বন্ধন নিয়ে। সো প্রশ্নটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা যে কি বলি। দেখো, একটা উদ্দীপক দিয়ে আছে সিলেট বোর্ড 2023-এ, এভাবে দিয়ে আছে প্রচলিত প্রতীক XYZ, পর্যায় দিয়ে আছে 2 3 3 এবং বহিঃস্তর মানে লাস্ট স্তরের ইলেকট্রন বিন্যাস একটা দিয়ে আছে, এটা একটা দিয়ে আছে, একটা দিয়ে আছে এটা। তো গ নাম্বারে আমাদের কি বলছে, কি নাম্বার? গ নাম্বার একটু খেয়াল করো যে ওয়াই মৌলের, ওয়াই কোনটা? এইটা। ওয়াই মৌলের অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম চিত্র সহ বর্ণনা করো। ডায়াগ্রাম তো বর্ণনা করব, কিন্তু আগে তো মৌলটা চিনতে হবে আমাদের, তাই না? যে কোন মৌলই যদি না জানি এবং তার প্রোটন সংখ্যা যদি না জানি, মানে পারমাণবিক সংখ্যা যদি না জানি, ডায়াগ্রাম কিভাবে আঁকবো? আগে মৌলটা সিলেক্ট করি। তো আমরা কি লিখবো? দেওয়া আছে যে ওয়াই মৌলের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস কি দিয়ে আছে? y ইকুয়াল টু, খেয়াল করো তো, এখানে দিয়ে আছে ওয়াইটা আছে এখানে, তাহলে n বলতে কত বলা আছে? যেহেতু পর্যায়টা হচ্ছে আমাদের n, কয় নাম্বার পর্যায়? 3 নাম্বার পর্যায়। তার মানে NS2 বলতে 3s2 3p5। একটু খেয়াল করো, 3s2 3p5, এটার আগে কিন্তু আরো দুইটা স্তর আছে, একটা 1s2, একটা 2s2 আর একটা 2p6। এখন গণ এই পর্যন্ত 10 আর এইখানে 7, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 10 আর 7 17টা। 17 কার ভাইয়া? ক্লোরিনের। 17 পারমাণবিক সংখ্যা কার? ক্লোরিনের। আবারও বলতেছি, আমাদের বহিঃস্তর দিয়ে আছে, এটা বহিঃস্তর দিয়ে আছে এইটা। তো এটার আগে আরো দুইটা স্তর আছে, সেটা হচ্ছে 1s2 2s2 2p6। এখানে 2, এখানে 2, এখানে 6, তাহলে টোটাল 10। আর এখানে 2 আর 5 7, তাহলে টোটাল হইলো কত? 10 যোগ 7 ইকুয়াল টু 17। আর আমরা 17 কার জানি? ক্লোরিনের। তার মানে প্রথমে আমরা মৌলটা সিলেক্ট করলাম যে মৌলটি হলো, অতএব ওয়াই মৌলটি হলো ক্লোরিন মানে Cl। এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আগে দেখিয়ে দাও। তাহলে 1s2 ক্লোরিন কত? 17, 1s2 2s2 2p6 3s2 3p5। এখন আমাদের ডায়াগ্রাম আঁকতে বলছে, তাই না? ডায়াগ্রাম আঁকার জন্য আমরা কি করব? যে ক্লোরিন কিন্তু দ্বিপরমাণু মৌল, তাহলে ক্লোরিনকে লিখে কি দ্বারা? 2 দ্বারা। ক্লোরিন অণু গঠন করতে গেলে কয়টা ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়? 2টা। তাই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখি দেখো তো, যে ক্লোরিনের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন আছে? 60টি। অষ্টক পূর্ণ হওয়ার জন্য লাগে 1, মানে লাস্ট স্তরে বেজোর ইলেকট্রন আছে কয়টি? একটি। একটু ডায়াগ্রাম, তাহলে সরাসরি আমরা কি বলবো? যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ক্লোরিনের সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে কয়টি? 60টি। অতএব বেজোর বা অযুগ্ম ইলেকট্রন একটি। আর ক্লোরিন আর একটি ক্লোরিন পরমাণুর সাথে যখন বন্ধনে আবদ্ধ হবে তখন একটি ইলেকট্রন কি করবে? শেয়ার করবে, কারণ লাস্ট স্তরে 7 আছে, তার মানে 4 এর উপরে থাকলে ইলেকট্রন গ্রহণ করে আর নিচে থাকলে ত্যাগ করে। কিন্তু দুইটাই যদি আমি ক্লোরিন নেই, খেয়াল করো, দুইটাই যদি ক্লোরিন নেই, অল লাস্ট স্তরেও 7 অল লাস্ট স্তরেও 7, কেউ কাউকে দিবে না, বাধ্য হয়ে কি করবে? শেয়ার করবে। কয়টা? একটা। তো আমরা কি বলবো? সর্বশেষ স্তরে 60টি ইলেকট্রন বিদ্যমান, অতএব অষ্টক পূর্ণ হওয়ার জন্য লাস্ট স্তরে কয়টি ইলেকট্রন প্রয়োজন? একটি ইলেকট্রন প্রয়োজন। তাই দুইটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে একটি ইলেকট্রন কি করে? শেয়ার করে কিসে? সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অষ্টক পূর্ণতা করবে, এবং তা নিচে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো। খেয়াল করো, এই যে একটা ক্লোরিন, 1 2 3টা, একটু খেয়াল করো। তাহলে আর এই স্তরে কয়টা আছে? এই স্তরে আছে
এই যে লাস্ট স্তর, এটা হচ্ছে আমাদের লাস্ট স্তর। লাস্ট স্তরে 7টা, ওর সাথে আরেকটা ক্লোরিন পরমাণু যুক্ত হবে, তাহলে 1 2 3 ক্রস দিয়ে দেই, কারণ এটা যেহেতু আমরা ডট দিছি এটাই ক্রস দেই, সমস্যা নাই, তো যেভাবে খুশি দিতে পারো, জাস্ট বোঝার সুবিধার্থে। এখন খেয়াল করো, অল লাস্ট স্তরে 7টা, এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, তো ওরা মিলে কি গঠিত করবে? ক্লোরিন অণু, একটা একটা ক্লোরিন পরমাণু মিলে গঠন করবে। এখন দেখো অল লাস্ট স্তরে 7টা আছে, ও অর লাগবে একটা, অর লাস্ট স্তরে কয়টা আছে? 7টা, তাহলে অরও কয়টা লাগবে? একটা, কিন্তু দিবে কে? সবাই নিবে, কেউ দিবে না, সবাই নিবে, দেয়ার মতো কেউ নাই, সবাই কি করবে? নিবে, দেয়ার মতো কেউ নাই। অতএব যেহেতু দেয়ার মতো নাই, তাহলে বাধ্য হয়ে কি করবে? বাধ্য হয়ে শেয়ার করবে, বাধ্য হয়ে কি করবে? শেয়ার করবে, বাধ্য হয়ে শেয়ার করবে। তো শেয়ার করব কিভাবে? এই যে 1টা 2টা 3টা, খেয়াল করো, এই যে এখানে আমাদের শেয়ার করবে, এখানে কি করবে? শেয়ার করবে। কয়টা কয়টা? অল লাস্ট স্তরে কয়টা ছিল? 6, আর এইখানে একটা ছিল। অল লাস্ট স্তরে কয়টা ছিল? 7টা ছিল, তাই না? ক্রস দিয়ে দিই। অল লাস্ট স্তরে কয়টা ছিল? অল লাস্ট স্তরেও ছিল এই 3 6, এই যে একটা 7। এখন খেয়াল করো, অল লাস্ট স্তরে কয়টা? এই 8টা। অল লাস্ট স্তরে কয়টা? 8টা। তো একটা একটা 2টা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু। আমাদের ডায়াগ্রাম শেষ, আমাদের ডায়াগ্রাম শেষ। এটা আমাদের ডায়াগ্রাম হয়ে গেল কার? একটা ক্লোরিন পরমাণু, একটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে, এই যে সর্ববহিঃস্থ স্তরে যে একটা আছে, এই একটা একটা ইলেকট্রন কি করবে? পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে এবং কি গঠন করবে? ক্লোরিন অণু। তার মানে এটা একটা সমযোজী বন্ধন। এটার তথ্যটা আমাদের এখানেও কাজে দিবে ঘ নাম্বারে। এখন আমাদের ঘ নাম্বারে কি বলছে, চলো ঘ নাম্বারটা একটু খেয়াল করো, আশা করি সবাই বুঝছো। আর ঘ নাম্বার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ঘ নাম্বার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, যে এখানে কি বলে, যে পানিতে বিশ্লেষিত হবে কিনা, পানিতে দ্রবীভূত হবে কিনা, সব একই। সমযোজী বন্ধন পানিতে দ্রবীভূত হয় না, আয়নিক বন্ধন মানেই কি হবে? পানিতে দ্রবীভূত হবে। আমাদের দ্রবীভূত হবে কিনা, বিশ্লেষিত হবে কিনা, এই ধরনের কথা বললেই শুরুতে আমরা প্রমাণ করব এটা সমযোজী না আয়নিক, সমযোজী না আয়নিক। যদি আয়নিক হয় অবশ্যই পানিতে বিশ্লেষিত হবে, আর পানিতে বিশ্লেষিত হলে পানির বিশ্লেষণটা তোমার দেখিয়ে দিতে হবে, এই আর কি, আর কিছুই না। তো এখন ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো তো, এক্স ও ওয়াই দ্বারা গঠিত মৌল, ওয়াই যৌগটা যে পাইছি, এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত, কিন্তু ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত নয় কেন? ব্যাখ্যা করো। এখন প্রথম কথা, এক্স ওয়াই জেড মৌল তিনটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি লিখব? সর্ববহিঃস্থ স্তরে, সর্ববহিঃস্থ স্তরে এক্স ওয়াই ও জেড এর ইলেকট্রন বিন্যাস। এক্স দিয়ে আছে, কি দিয়ে আছে দেখো তো, এক্স দিয়ে আছে যেহেতু 2, তাহলে 2s2 2s2 2p2, ওয়াই দিয়ে আছে হইল 3s2 3p5। খেয়াল করো এখানে এনটা উল্লেখ করা আছে, এটা এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। তারপরটা জেড, জেড হচ্ছে জেড হচ্ছে 3s1। তার মানে এখন মৌলগুলো খেয়াল করো, এর আগে কিন্তু আরো একটা আছে, এর আগে আরেকটা কি আছে? 2s2 2p2 এর আগে আছে 1s2, তাহলে কয়টা? দুইটা 6টা। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন, এটা হচ্ছে আমাদের কার্বন। ও তো ক্লোরিন, আমরা তো কই রাখলাম ক্ষতেও। এখন জেডটা কি খেয়াল করো তো, 1s2 2s2 2p6 3s1। তার মানে এখানে আসতেছে 10 আর 1 11, তার মানে এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে আমাদের কি সোডিয়াম। কারণ এগুলোর আগে আমাদের আরো দুইটা অরবিটাল আছে, দুইটা স্তর আছে, স্তরের গুলো পূর্ণ করে তারপরে এখানে গেছে।
পূর্ণ না করে কিন্তু যাইতে পারে নাই। এটার ক্ষেত্রে পূর্বে কি কি আছে আরো এটুকু তোমরা দিবা না, জাস্ট বোঝার জন্য। 1s2 2s2 2p 6 3s2। আর এটা তো গতে করলামই, এটা কি হবে 1s2 2s2 2p 6 3s2 3p 5। আর এটা কত 1s2 2s2 2p 2। আর যেহেতু 6টা তার মানে ও হচ্ছে কার্বন, আর যেহেতু 17টা সুতরাং হইতে ক্লোরিন, আর ওর যেহেতু 11 সুতরাং হইতে সোডিয়াম, হইতে হচ্ছে সোডিয়াম। এখন এইটুকু তোমরা দিবা না, জাস্ট এটুকু বাদ, এটুকু বোঝার জন্য। তাহলে আমরা কি বলবো, অতএব এক্স ওয়াই ও জেড, এক্স ওয়াই ও জেড মূল তিনটি হলো, মূল তিনটি হলো কি কার্বন, তো সোডিয়াম ও কার্বন ক্লোরিন, ও সোডিয়াম, মৌল তিনটা বলে দিলাম। এখন আমাদের কি বলছে দেখো, এক্স আর ওয়াই কি দেখো তো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত, এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে কি হয়, দ্রবীভূত হয় না। এখানে প্রশ্নটা মনে হয় আমি একটু ভুল উঠাইছি, এটা হয় না, হয় না। ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় কেন, ব্যাখ্যা করো। এখন খেয়াল করো, এক্স আর ওয়াই দ্বারা গঠিত যৌগ কি, আর ওয়াই আর জেড দ্বারা গঠিত যৌগ কি, এটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমে এক্স ও ওয়াই, কার্বন ও এটা কি আছে ক্লোরিন। এটা ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কি বলবো যে কার্বন ও ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে, কার্বন ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে কার্বনের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন, 4টি, এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন, 7টি ইলেকট্রন বিদ্যমান। তাই কার্বন এবং ক্লোরিন যদি ইলেকট্রন বন্ধন গঠন করে, তবে পরস্পরে যেহেতু কার্বনের লাস্ট স্তরে কয়টা আছে, 4টা, কার্বনের লাস্ট স্তরে কয়টা আছে, 4টা, সুতরাং ও ইলেকট্রন কি করবে না, ত্যাগও করবে না, গ্রহণও করবে না, শেয়ার করবে। মোট কথা কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। কিভাবে বুঝবো খেয়াল করো একটু, এটা হচ্ছে কার্বন 2টা 4টা, আর ওর সাথে যুক্ত হবে কি ক্লোরিন তো লাস্ট স্তরে কয়টা, 7টা, লাস্ট স্তরে কয়টা, 7টা। এই জন্য এই একটার সাথে কি করবে, শেয়ার করবে, এই একটার সাথে শেয়ার করবে। মোট কথা কার্বনের সর্বশেষ স্তরে আছে 4টা, সর্বশেষ স্তরে কয়টা, 4টা, এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে আছে 7টা। যেহেতু 4-এর উপরে আছে, 4 থাকলে এবং 4-এর উপরে থাকলে একটা থাকে গ্রহণ করার ক্ষমতা, আরেকটা থাকে নিচে থাকলে ত্যাগ করার ক্ষমতা। কিন্তু ক্লোরিন তো এখানে গ্রহণ করবে, ক্লোরিন এখানে কি করবে, গ্রহণ করবে, কিন্তু ওকে দিবে এমন কেউ নাই, বাধ্য হয়ে দুজনে কি করবে, শেয়ার করবে। তাহলে আমরা কি বলবো, কার্বন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় কার্বনের সর্বশেষ স্তরে 4টি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। সুতরাং কার্বন ও ক্লোরিন সমযোজী বন্ধনের মাধ্যমে বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন টেট্রাক্লোরাইড গঠন করে। কি গঠন করে, কার্বন টেট্রাক্লোরাইড গঠন করে। কার্বন কি ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এখানে কার্বনের 4টা পরমাণু ক্লোরিনের 4টি পরমাণুর সাথে, কার্বনের 4টি পরমাণু ক্লোরিনের কয়টি পরমাণুর সাথে, 4টি পরমাণুর সাথে কি করবে, গঠন করবে, ক্লোরিন পরমাণু গঠন করবে। মানে এই যে এরকম ফুলের মতো হবে আর কি, এরকম ফুলের মতো হবে। এই যে এখানে ক্লোরিনেরটা থাকবে, এখানে ক্লোরিনটা থাকবে, এটা হচ্ছে ডায়াগ্রাম। তাহলে এটা একটা সমযোজী বন্ধন। আর আমরা জানি সমযোজী বন্ধন পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। সমযোজী বন্ধন কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না। আবারও বলতেছি, কার্বন এবং ক্লোরিন কিভাবে বন্ধন গঠন করে একটু খেয়াল করে। এটা যদি কার্বন হয়, এটা কার্বনের শেষ স্তর, এটা কার্বনের শেষ স্তর, ওর সাথে এইটা হচ্ছে ক্লোরিনের শেষ স্তর। এই যে শেয়ার করবে, কি করবে, শেয়ার করবে, একটু বুঝো। সেম ভাবে এইখানেও একটা কি করবে, শেয়ার করবে। এটা শেষ স্তর শুধু ক্লোরিনের কি স্তর, এটা শেষ স্তর। সেম ভাবে এইখানেও একটা করবে, এটা হচ্ছে আমাদের শেষ স্তর। সেম ভাবে এইখানেও একটা করবে। তাহলে এই যে কার্বনের যে আমাদের 4টি অযুগ্ম ইলেকট্রন ছিল,
চারটি অযুগ্ম ইলেকট্রন চারটি ক্লোরিন পরমাণুর সাথে, চারটি অযুগ্ম ইলেকট্রন চারটি ক্লোরিন পরমাণুর সাথে কি করে, ইলেকট্রন শেয়ার করে। তাই এটি একটি কি বন্ধন, সমযোজী বন্ধন। এই যে শেয়ার করে অল লাস্ট স্তরে 8টা পূর্ণ হয়েছে, কার্বনের লাস্ট স্তরে কয়টা পূর্ণ হয়েছে, 8টা পূর্ণ হয়েছে। কয়টা, 8টা। যেহেতু শেয়ারের মাধ্যমে 8টা পূর্ণ হয়েছে, সুতরাং এটা একটা কি যৌগ, সমযোজী যৌগ। আর সমযোজী যৌগ পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। এই জন্য এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে কি হবে না, দ্রবীভূত হবে না। এখন আমি যাই ওয়াইউ জেড, ওয়াইউ জেড এর এই যে ওয়াইউ জেড সোডিয়াম ও ক্লোরিন, তাহলে আমরা কি বলবো, ওয়াইউ কার্বন ও সরি ওয়াইউ জেড বলতে সোডিয়াম ও ক্লোরিন। সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়ামের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন, এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে 60টি ইলেকট্রন বিদ্যমান। কয়টি ইলেকট্রন বিদ্যমান, 60টি ইলেকট্রন বিদ্যমান। তাই বন্ধন গঠনকালে সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে, একটু খেয়াল করো, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম। ওর সাথে কে বন্ধন গঠন করবে, ক্লোরিন। ক্লোরিনের সর্বশেষ স্তর কোনটা, একটা, দুইটা, তিনটা, চারটা। খেয়াল করো, যখন বন্ধন গঠন অল লাস্ট স্তরে কয়টা আছে, একটা, এই একটা ওকে দিয়ে দিবে, এই একটা ওকে দিয়ে দিবে, ওই একটা দিয়ে দিয়ে কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাসে। কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাসে। সোডিয়াম কিসে পরিণত হবে ভাইয়া, প্লাসে। তো সোডিয়াম কিসে পরিণত হলো, প্লাস। সাথে কি যুক্ত হবে, ক্লোরিন। ক্লোরিন কিসে পরিণত হবে, লাস্ট স্তর। লাস্ট স্তর 8টা পূর্ণ হয়ে যাবে, ক্লোরিনের কয়টা পূর্ণ হবে, 8টা। লাস্ট স্তর কয়টি পূর্ণ হলো, 8টি। কিন্তু কিসের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। এই যে যে ও আর একটা দিছে, ওকে একটা দিছে, সেই একটা কিন্তু গ্রহণ করছে, সেই একটাও কি করছে, গ্রহণ করছে। গ্রহণ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, আর সরি ও ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, আর ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। আবার খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়ামের লাস্ট স্তরে কয়টা, একটা, এবং ক্লোরিনের লাস্ট স্তরে কয়টা, 60টা। আমরা কি জানি, যদি ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে 4-এর নিচে থাকে তাহলে ত্যাগ করবে, 4-এর উপরে থাকলে গ্রহণ করবে। তো ওর 4-এর নিচে আছে বিধায় ও ত্যাগ করতেছে কয়টা, একটা ত্যাগ করতেছে। আর ওর 4-এর উপর আছে 7, ওর অষ্টক পূর্ণ হইতে একটাই লাগে, তাহলে ওর দানকৃত একটাও কি করছে, গ্রহণ করছে। আর ত্যাগ করা মানে আমরা কি জানি, ধনাত্মক। এই যে ধনাত্মক, আর গ্রহণ করা মানে কি, ঋণাত্মক আয়ন বাড়া, এই যে ঋণাত্মক, এই জন্য ক্লোরিন মাইনাস। আর আমরা জানি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যদি সৃষ্টি হয়, আমরা জানি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত যৌগ একটি আয়নিক যৌগ। সুতরাং সোডিয়াম ক্লোরাইড একটি কি যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। সুতরাং সোডিয়াম ক্লোরাইড একটি কি যৌগ, আয়নিক যৌগ। তাই সোডিয়াম ক্লোরাইড কি হয়, পানিতে বিশ্লেষিত হয় বা দ্রবীভূত হয়। সুতরাং সোডিয়াম ক্লোরাইড পানিতে কি হয়, বিশ্লেষিত হয়। এখন যেহেতু বিশ্লেষিত হয়েছে, এখন আমাদের বিশ্লেষণটা দেখাতে হবে। কার মধ্যে বিশ্লেষিত হবে, পানির মধ্যে। তাহলে সোডিয়াম হচ্ছে প্লাস, আর ক্লোরিন হচ্ছে কি, মাইনাস। ও হচ্ছে মাইনাস, ও হচ্ছে প্লাস। পানির মধ্যে কি কি থাকে একটু খেয়াল করো তো, H2O না, ও মাইনাস, ও প্লাস। তাহলে ও যেহেতু প্লাস, ও আকর্ষণ করবে কাকে, অক্সিজেনকে। কাকে আকর্ষণ করবে, অক্সিজেনকে। আর প্রত্যেকটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকে কয়টা, 2টা। প্রত্যেকটা অক্সিজেনের থাকে হাইড্রোজেন থাকে কয়টা, 2টা। প্রত্যেকটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকবে, প্রত্যেকটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন কয়টা থাকবে আমাদের, 2টা। গেল। সেম ভাবে ক্লোরিন কাকে আকর্ষণ করবে, হাইড্রোজেনকে। তাহলে ক্লোরিন আকর্ষণ করবে কাকে, হাইড্রোজেনকে। আর প্রত্যেকটা 2টা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন, হাইড্রোজেনকে, হাইড্রোজেনকে, আবার হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, আবার হাইড্রোজেন, হাইড্রোজেন, 2টা কাকে, অক্সিজেনের সাথে। আমাদের বিশ্লেষণ শেষ, আমাদের বিশ্লেষণ শেষ। আশা করছি সবাই আয়নিক এবং সমযোজী বুঝতে পারছো। আবারও বলতেছি, যদি সমযোজী চাই মানে আমাদের পানিতে বিশ্লেষিত চাই বা দ্রবীভূত চাই, আমরা জাস্ট প্রমাণ করব এটা আয়নিক যৌগ না সমযোজী যৌগ। আয়নিক যৌগ হলে পানিতে বিশ্লেষিত হয়, সমযোজী হলে পানিতে বিশ্লেষিত হয় না। আর আয়নিক যৌগ বিশ্লেষিত হয় মানে আমার পানির বিশ্লেষণটা দেখিয়ে দিতে হবে। আর যদি সমযোজী হয়, পানির বিশ্লেষণ দেখিয়ে দেওয়ার দরকারই নাই, কারণ এটা তো কি হয় না, বিশ্লেষিত হয় না। সুতরাং সোডিয়াম ক্লোরাইড যেহেতু আয়নিক যৌগ, এই জন্য
বিশ্লেষিত হয়েছে আর বিশ্লেষণটা আমি দেখাইলাম। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো করে ভিডিওটা দেখবা, না বুঝলে আরেকবার রিপিট দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা আয়নিক বন্ধন কি হয়, সমযোজী বন্ধন কি হয়।